আসসালামু আলাইকুম। 10 মিনিট অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন। কথা দিয়ে রাখতেছি, এত বড় একটা অধ্যায় মাত্র 10 মিনিটে ঝামাঝামা তামাতামা করে ফেলবো ইনশাল্লাহ। তো অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে অধ্যায়টা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে উদ্ভিদের পরিবহন আর একটা হচ্ছে প্রাণীর পরিবহন। তো উদ্ভিদের পরিবহনের মধ্যে মূল প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া আর একটা হচ্ছে প্রশোধনের বর্ণনা। তো পানি শোষণ প্রক্রিয়ার জন্য চিত্রটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এপিডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্স, পরিচক্র, জাইলেম। তো মূল পরিবহনটা কিভাবে হয়, এই জাইলেমের মধ্যে যখন হচ্ছে প্রশোধন প্রক্রিয়ায় পানিটা বের হয়ে যায় তখন এই কোষটা হচ্ছে পানি শূন্য হয়, পানির ঘনত্ব কমে যায়, তখন এই কোষ থেকে এই কোষে পানি প্রবেশ করে। এভাবে এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, এভাবে যখন এই কোষ থেকে এই কোষে যখন পানি প্রবেশ করে তখন হচ্ছে এই কোষের পানি ঘনত্ব কমে গেলে মাটির কৈশিক পানি এবং হচ্ছে এই মূলরমের গায়ে একটা হচ্ছে চোষক টানের সৃষ্টি হয়, যার ফলে এই মাটির কৈশিক পানিটা মূলরমের ভিতরে প্রবেশ করে। এখন কি হবে, এই পানিটা হচ্ছে এই এপিডার্মিসের ভিতর দিয়ে, কর্টেক্সের ভিতর দিয়ে, এন্ডোডার্মিসের ভিতর দিয়ে পরিচক্র হয়ে জাইলেমের মধ্যে প্রবেশ করবে। এটাই হচ্ছে পানি শোষণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে কোষ থেকে কোষান্তরে অভিস্রবণ বলা হয়। তো এখন আমরা সবসময় আমরা জানি যে অভিস্রবণ প্রক্রিয়া হচ্ছে অল্প ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। এখানে হচ্ছে বেশি ঘনত্বের দিকে অল্প ঘনত্বের দিকে গেল, তাহলে এটা হচ্ছে অভিস্রবণ কিভাবে হয়। আসলে বিষয়টা হচ্ছে অভিস্রবণ যেটা আর কোষ থেকে অভিস্রবণ যেটা সম্পূর্ণ আলাদা জিনিস। সুতরাং দুইটাকে এক জায়গায় মিলালে উল্টাপাল্টা বাঁচবে, এটা সম্পূর্ণ আলাদা টপিক। এটাকে ওই অভিস্রবণের সাথে মিলানো যাবে না। এর পরবর্তী আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে পরিবহনের গুরুত্ব। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ক্ষেত্রে অনেক সময় বলে দেয় পরিবহনের ক্ষেত্রে জাইলেমের গুরুত্ব অথবা ফ্লোয়েমের গুরুত্ব। পরিবহনের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েমের গুরুত্ব এটা হচ্ছে বই থেকে একটু রিডিং করে মাথা দিয়ে এনে ওইভাবেই লিখতে হবে, গাইডগুলোতে ওইভাবে নাই। তবে আমার বইটা যার কাছে আছে তার কাছে সুন্দর একটা উত্তর আছে, সে জানে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রশোধন যেটা আছে। প্রশোধন কাকে বলে? প্রশোধন হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্প আকারে নিষ্কাশন করে দেয় তাকে হচ্ছে প্রশোধন বলে। মনে রাখতে হবে যে প্রশোধন প্রক্রিয়ায় পানি বাষ্প আকারে নিষ্কাশিত হয় বা বের হয়ে যায়। প্রশোধনের প্রকারভেদ এটা গ নম্বরের জন্য আসে। প্রশোধন হচ্ছে 3 প্রকার: পত্ররন্ধ্রীয় প্রশোধন, কিউটিকুলার প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন। পত্ররন্ধ্র দিয়ে যদি প্রশোধন হয় পত্ররন্ধ্রীয় প্রশোধন, কিউটিকল দিয়ে প্রশোধন হলে কিউটিকুলার প্রশোধন। কিউটিকল কি? পাতা বা সবুজ অংশের চারপাশ দিয়ে দেখবা সাদা পাতলা পলিথিনের মতো একটা আবরণ আছে, এটাকে বলা হয় হচ্ছে কিউটিকল। এটা দিয়েও প্রশোধন হয়। আর হচ্ছে উদ্ভিদের যে বাকল আছে, বাকল দিয়েও প্রশোধন হয়, এটাকে বলে লেন্টিকুলার প্রশোধন। লেন্টিসেল মানে হচ্ছে বাকল। আচ্ছা, এরপরে প্রশোধন থেকে ইম্পর্টেন্ট খ নাম্বার এবং ঘ নাম্বারে একটা প্রশ্ন হচ্ছে প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? কারণ হচ্ছে প্রশোধন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশোধন যদি না থাকে তাহলে হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, উদ্ভিদ খাবার অভাব মরে যাবে। কিন্তু যদি অতিরিক্ত প্রশোধন হয়ে যায় সেই ক্ষেত্রে উদ্ভিদ পানির অভাবে মরে যায়। তার মানে প্রশোধনই বাঁচায় রাখে, বাট বেশি প্রশোধন হলে ক্ষতির কারণ হয়, এই জন্য প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয়। এই হলো উদ্ভিদের অংশ। এরপরে প্রাণীর যে পরিবহন আছে, প্রাণীর যে পরিবহনের অংশ, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে রক্তের বর্ণনা। এটা মনে রাখতে হবে, রক্তের বর্ণনাটা মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আসা যাক, রক্ত কাকে বলে? রক্ত হচ্ছে তরল যোজক কলা। রক্ত কি? লাল বর্ণ। রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। তাহলে রক্তের সংজ্ঞা কি? ঈষৎ ক্ষারীয় লাল বর্ণের তরল যোজক কলাকে রক্ত বলা হয়। তাহলে রক্ত কাকে বলে? ঈষৎ ক্ষারীয় লাল বর্ণের তরল যোজক কলাকে রক্ত বলা হয়। রক্তের মধ্যে উপাদান কি? রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস আছে 55 ভাগ, রক্তকণিকা আছে 45 ভাগ। তার মানে রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে ভাসতে থাকে। রক্তরসের মধ্যে দুই ধরনের উপাদান: জৈব উপাদান, অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে আছে পানি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, বিভিন্ন ধরনের আয়ন, এগুলো হচ্ছে অজৈব লবণ। আচ্ছা, এরপরে হচ্ছে জৈব উপাদানের মধ্যে কি আছে? যেমন হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি যা আছে এগুলো হচ্ছে সব জৈব উপাদান। আচ্ছা, এরপর হচ্ছে রক্তকণিকা। আমরা জানি রক্তকণিকা হচ্ছে 3টা: লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। তো লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এই 3টার মধ্যে কিন্তু শ্বেতকণিকার কিছু প্রকারভেদ আছে। শ্বেতকণিকাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর হচ্ছে গ্রানুলোসাইট, দানাবিহীন, দানাযুক্ত। অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইটকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে: লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো এখান থেকেও একটা প্রশ্ন আসে, যেটা আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো তোমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই যে লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা, এই 3টার একসাথে একটা পার্থক্য সাজাইতে হবে। পার্থক্য সাজানোর পরে এটা বেশ লোহিত কণিকার বৈশিষ্ট্য লিখতে পারবা, শ্বেতকণিকার বৈশিষ্ট্য লিখতে পারবা, অনুচক্রিকার বৈশিষ্ট্যও লিখতে পারবা। আবার এটার মধ্যে পার্থক্য করা যাবে, 3টার সাথে পার্থক্য করা যাবে, এটার সাথে এটাকে অথবা এটার সাথে এটাও পার্থক্য করা যাবে। এই লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা থেকে এগুলার যদি আমরা একটু কাজ আলোচনা করি, তাহলে লোহিত কণিকার মূল কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা।
শ্বেতকণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। এখান থেকে দুইটা ঘ নাম্বার প্রশ্ন আছে। একটা হচ্ছে শ্বেতকণিকাকে কিভাবে জীবাণু ধ্বংস করে, শ্বেতকণিকা কিভাবে জীবাণু ধ্বংস করে এটা একটু ভালোভাবে, ওই যে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল যেগুলো আছে এগুলা কিভাবে জীবাণু ধ্বংস করে এটা একটু ভালোভাবে পড়াশোনা করবে। আর হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, অনুচক্রিয়াকে কিভাবে রক্ত জমাট বাঁধে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটার আনসারটা আমি এখানে লিখে রাখছি, যে দুইটা বিক্রিয়া দিছি, বিক্রিয়া দুইটা দিয়ে হচ্ছে কিভাবে রক্ত জমাট বাঁধায় সেটা বলতে হবে। এখান থেকে একটা টপিক আছে, সেটা হচ্ছে ওই যে রক্ত জমাট বাঁধানোর যে প্রক্রিয়া এটাকে বলা হয় রক্ততঞ্চন। তার মানে রক্ত কোনো দেহের কোনো অংশ কাটা গেলে রক্ত নিঃসরণ হলে যে প্রক্রিয়া রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে রক্ততঞ্চন বলা হয়। রক্ততঞ্চনের বর্ণনা নিচে দেওয়া হলো, বিক্রিয়া দিয়ে বর্ণনা দিব। যে কোনো অংশ যখন কাটা যায় সেখান থেকে যখন রক্ত বের হতে থাকে তখন হচ্ছে সেই অংশের যে অনুচক্রিকা আছে, অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ নিঃসরণ করে। এই থ্রম্বোপ্লাস্টিন রক্তের মধ্যে থাকে প্রথমবিন, যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় প্রথমবিনকে এই থ্রম্বোপ্লাস্টিন সক্রিয় থ্রম্বিনে রূপান্তরিত করে। এই থ্রম্বিন দিয়ে রক্তের মধ্যে বিভিন্ন ফাইবিনোজেন থাকে। এই ফাইবিনোজেনগুলো এই থ্রম্বিন কি করে, ফাইবিন মনোমারে পরিণত করে। ফাইবিন অনেকগুলো ফাইবিন মনোমার একত্রিত হয়ে ফাইবিন পলিমার হয়, ফাইবিন পলিমার একত্রিত হয়ে ফাইবিন জালকে রূপান্তরিত হয়। এই যে ফাইবিন জালকই মূলত হচ্ছে রক্ত জমাট বাঁধায়। তার এই জন্য কোনো অংশ কাটা গেলে সেখানে চাপ দিয়ে ধরে রাখতে হয় অথবা বেঁধে দিতে হয়, যাতে এই জালকটা বাঁধতে সুবিধা হয়। আচ্ছা, এরপর আমাদের টপিক হচ্ছে রক্তের গ্রুপ। আমরা জানি রক্তের 4টা গ্রুপ আছে, এ বি ও। এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ওই সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা বলতে কি বোঝায়। তাহলে হচ্ছে ও গ্রুপকে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়, কারণ ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে। আর এবি গ্রুপকে সর্বজন গ্রহীতা গ্রুপ বলা হয়, কারণ এবি গ্রুপ সবার কাছ থেকে রক্ত নিতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো রক্তদানের সামাজিক দায়বদ্ধতা। আমাদের সবাইকে, এটা একটা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, সবাইকে রক্ত দেওয়া উচিত। আসলে কে রক্ত দিতে পারবে আর কে রক্ত দিতে পারবে না, সেটা হচ্ছে যার বয়স 18-র বেশি এবং যার ওজন মেয়েদের ক্ষেত্রে 48 কেজির বেশি এবং ছেলেদের ক্ষেত্রে 52 কেজির বেশি, তারা চাইলে প্রতি 3-4 মাস পর পর এক ব্যাগ করে রক্ত দিতে পারে। মনে রাখবা, রক্ত দিলে শরীরে কোনো ধরনের ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না, বরং রক্ত দেওয়াটা শরীরের জন্য কিছু লাভ আছে। সেটা হচ্ছে তুমি যখন রক্ত দিতে যাবা এখানে প্রায় 5টা থেকে 6টা ব্লাড টেস্ট করা হবে, জীবাণু টেস্ট করা হবে। সেই ক্ষেত্রে তুমি রক্ত দিলে তোমার টেস্ট করা হলো যে তোমার ভিতরে কোনো জীবাণু আছে কিনা, এটা তুমি নিজেকে পরীক্ষা করতে পারলা। স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো করতে গেলে হাজার হাজার টাকা লাগবে, সো এটা তুমি রক্তদানের মাধ্যমে ফ্রিতে করতে পারতেছো। তো এটা হলো, আর হলো দেহের কোনো ধরনের ক্ষতি হয় না, কারণ যে রক্তটা স্বাভাবিকভাবে মরেই যাবে। এই যে দেখো এখানে কি আছে, লোহিত কণিকার গড়াই হচ্ছে 120 দিন। তার মানে আজকে আমার শরীরে লক্ষ লক্ষ লোহিত কণিকায় তৈরি হয়েছে, আবার আজকে লক্ষ লক্ষ কণিকা মরেও গেছে। মানে 120 দিন আগে যেটা তৈরি হয়েছিল সেটা আজকে মারা গেছে। তো রক্ত তো অটোমেটিক মারাই যাবে। তাহলে হচ্ছে যে রক্ত দিলে সমস্যাকে, বরং একজনকে রক্ত দিলে জীবন বাঁচার মাধ্যমে আমার রক্তটা বেঁচে থাকলো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে রক্তদান গেল। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের এখান থেকে 2টা প্রশ্ন, একটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন আর একটা হচ্ছে রক্ত সংবহন প্রক্রিয়া। তো 2টা অনেক মনোযোগ দিতে হবে। হৃৎপিণ্ডের গঠন যদি বলি, হৃৎপিণ্ডের মধ্যে 4টা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে উপরের দিকে প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ, নিচের দিকে প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয়। এই অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করা যে দরজা, এগুলাকে বলা হয় কপাটিকা। তো এটা হচ্ছে আমার হাতের ডান দিকে যেটা, সেটা হচ্ছে বাম। তার মানে এটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করার দরজাটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করার দরজাটাকে বলা হয় ট্রাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকা কিরকম, এই যেরকম 2 পাল্লা বিশিষ্ট দরজা। ট্রাইকাস্পিড কপাটিকা কিরকম, এই যে 3 পাল্লা বিশিষ্ট দরজা। আর আমরা জানি যে হৃৎপিণ্ডের প্রাচীরটা হচ্ছে 3টা স্তরে বিভক্ত, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এরপরে হচ্ছে এই যে ধরো বামলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করলে এখানে এই রক্তটা কোন পথ দিয়ে যাবে, এই যেখানে আছে কি সেমিলোনার ভাল্ব, এই সেমিলোনার ভাল্ব দিয়ে এই যে মহাধমনী দিয়ে রক্তটা ছড়ায় যাবে। এরপরে হচ্ছে এই যে ডানলিন্দ ডান নিলয়ে এখানে আছে সেমিলোনার ভাল্ব, এই যে সেমিলোনার ভাল্ব দিয়ে এই যে এই পথ দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো এটাই মোটামুটি হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের এই যে ডান অলিন্দ যেটা আছে, এখানে 2টা শিরা আছে, একটা হলো নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। এই যে বাম অলিন্দ আছে, বাম অলিন্দের মধ্যে 2টা শিরা আছে, 2টা শিরা হচ্ছে ফুসফুসীয় শিরা। তো এটাই মোটামুটি বেসিক, এই কথাগুলা চিত্র 8 করে বর্ণনা দিলেই হয়ে গেল।
আচ্ছা, এখান থেকে যেটা রক্ত সংবহন প্রক্রিয়া যেটা, তার মানে অক্সিজেনযুক্ত রক্ত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত অলিন্দ দিয়ে নিলয় দিয়ে কিভাবে প্রবাহিত হয়। তো এটা যদি আমি সহজে বলি, আমরা নাক দিয়ে কি করি, আমাদের ফুসফুসের মাধ্যমে আমরা কি করি, অক্সিজেন রক্তের ভিতরে প্রবেশ করে। এই যে ফুসফুসের মধ্যে অক্সিজেন রক্তের মধ্যে প্রবেশ করলো, সেই রক্তটা হলো অক্সিজেনযুক্ত রক্ত। এখন অক্সিজেনযুক্ত রক্ত হচ্ছে এই ফুসফুসীয় শিরা দিয়ে বামলিন্দে আসবে, বামলিন্দ থেকে বাইকাস্পিড কপাটিকা দিয়ে বাম নিলয়ে আসবে, বাম নিলয়ের মধ্য দিয়ে এই যে সেমিলুনার ভাব দিয়ে মহাধমনী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়া যাবে। সেই দেহকোষ হচ্ছে অক্সিজেনটা গ্রহণ করবে, সেখানে শ্বসন হবে, শক্তি তৈরি হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে এটা হলো দেহের জন্য ক্ষতি। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কোষ কি করবে, রক্তকে দিয়ে দিবে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার উপশিরা, শিরা, মহাশিরা দিয়ে এই যে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডানলিন্দে প্রবেশ করবে। ডানলিন্দে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করবে। ডান নিলয় থেকে এই যে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে যাবে এবং ফুসফুসকে আবার কার্বন ডাইঅক্সাইড দিবে, ওটা আমরা নাক দিয়ে বের করে দিব, আবার অক্সিজেন গ্রহণ করবে, আবার অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এই যে বামলিন্দ, বাম নিলয়, মহাধমনী দিয়ে সারা কোষে ছড়ায় গেল। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এই যে শিরা, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডানলিন্দ, ডান নিলয়, এরপরে হচ্ছে সেমিলুনার ভাব দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে আবার ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড দিবে। এভাবে রক্ত সংবহন প্রক্রিয়া সংঘটিত হবে। আশা করি টপিকটা বুঝতে পারছো। আচ্ছা, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শিরা এবং ধমনীর পার্থক্য। মনে করবা যেই নালীগুলা দিয়ে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে তাদেরকে শিরা বলে, এটা মনে রাখবা। প্রবেশ শিরা, তার মানে এই যে স মিল আছে। যেই নালী দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করবে সেটা হচ্ছে শিরা, যেটা দিয়ে বেরিয়ে যাবে সেটা হচ্ছে ধমনী। তাহলে শিরা এবং ধমনীর পার্থক্য, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি এটা আমরা পার্থক্য করি তাহলে আমরা বলবো শিরা দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করে, ধমনী দিয়ে বের হয়। তারপরে হচ্ছে শিরা, দেখো শিরা প্রাচীরটা একটু, শিরা হলো একটু পাতলা টাইপের, শিরা হচ্ছে একটু পাতলা। আর এই যে তো ধমনী, এই যে মাঝখানে যে পাইপের মাঝখানে যে ফাঁকা অংশ, এটাকে বলা হয় লুমেন। শিরার লুমেনটা হলো বড়, ধমনীর লুমেনটা হলো ছোট। এই যে ধমনীর প্রাচীর হচ্ছে পুরু, শিরার প্রাচীর হচ্ছে পাতলা। এগুলা হচ্ছে শিরা এবং ধমনীর পার্থক্য। এটা একটু পড়ে নিবা, ওই চারটা সুন্দর করে সাজায়া। এরপর হচ্ছে শিরার বর্ণনা দিতে পারবা, ধমনীর বর্ণনাও দিতে পারবা। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে কয়েকটা রোগ আছে, রক্তচাপ, কোলেস্টেরল, হার্ট অ্যাটাক, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। রোগগুলো একটু ভালো করে পড়তে হবে। রোগগুলো হচ্ছে কারণ কি, প্রথমে হচ্ছে প্রত্যেকটা যে কোনো একটা রোগের বর্ণনা দিতে গেলে কাকে বলে, কেন হয়, লক্ষণ কি, প্রতিকার কি, চারটা স্টেপে বর্ণনা দিতে হবে। কাকে বলে, কেন হয়, লক্ষণ কি, প্রতিকার কি। তো আমার সহজ বায়োলজি বইটা তোমাদের একটু দেখায়। এই যে বইটা যাদের কাছে আছে তারা জানো যে এই বইটার মধ্যে প্রত্যেকটা রোগ খুব সুন্দরভাবে কাকে বলে, কেন হয়, লক্ষণ কি, প্রতিকার কি, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো প্রত্যেকটা রোগ আনসার করার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা। আর একটা কথা হচ্ছে সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা এখনো বলি নাই, যেটা এখন বলবো। তার আগে একটা কথা, যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হওয়া নাই, দ্রুত কোর্সে যুক্ত হয়ে যাও। কোর্সে যুক্ত হইতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার বইটা তোমরা আমার কাছ থেকে নিতেও পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে নিতে পারো, বা হচ্ছে এই রকমারি.com, wafiLife.com, বিভিন্ন জায়গায় তোমরা এখান থেকেও নিতে পারো। তো যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, কোর্সে যুক্ত হয়ে যাও। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা এখন বলবো, সেটা হচ্ছে হৃদযন্ত্র সুস্থ রাখার উপায়। তোমার পরীক্ষায় আসবে, এই জন্য তুমি আনসার করবে, এই জন্য এটা হচ্ছে পড়বার তা না, বরঞ্চ আমাকে সুস্থ থাকতে হবে। সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার হার্টকে, আমার হৃৎপিণ্ডকে আমাকে সুস্থ রাখতে হবে। এই জন্য হচ্ছে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, খাবার দাবার কন্ট্রোল করতে হবে, স্বাস্থ্য বেড়ে গেলে সেটাকে কন্ট্রোল করতে হবে, সাঁতার কাটতে হবে, প্রতিনিয়ত একটু হাঁটতে হবে, মানে কায়িক পরিশ্রমের মধ্যে থাকতে হবে। আর সর্বোপরি খাদ্যকে নিয়ন্ত্রণ করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ঘ নম্বর প্রশ্ন। তো এই ছিল 10 মিনিট অধ্যায় শেষ। নেক্সট অন্য কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।